রেন স্ট্রাউড নামের এক তরুণ ছেলে, যার কাছে আছে বিস্ট্রেমার অ্যাবিলিটি। আর এর মানে হলো সে পশু পাখিদের সাথে কথা বলতে পারে আর তাদের সাথে কন্ট্যাক্ট বা চুক্তি করতে পারে। সে নিজের সুবিধার জন্য তাদের ক্ষমতা ব্যবহার করে। এই দারুণ স্কিলগুলোর কারণে সে একটা হিরো পার্টিতে জায়গা পেয়ে যায়। তার কাজ ছিল মালপত্র আনা নেওয়া, খোঁজখবর নেওয়া আর সব রকমের ব্যবস্থা সামলানো। ব্যাকগ্রাউন্ডে থেকে নিজের সঙ্গীদের সাপোর্ট দেওয়ার জন্য সে প্রচুর পরিশ্রম করত। তার ধারণা ছিল পার্টি তাকে একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। পার্টির অন্য সদস্যরা তাকে সবসময় ছোট করে দেখতো, কারণ তার কোনো কমব্যাট বা লড়াই করার স্কিল ছিল না। মাত্র 6 মাস তাদের সাথে কাজ করার পর অহংকারী পার্টির লিডার অ্যারিয়স অরল্যান্ড রেনকে সোজা ফায়ার করে দেয়। তারা মুখের উপর বলে দেয় যে রেন কোনো কাজের না, সে নাকি উল্টো তাদের জন্য বোঝা হয়ে যাচ্ছে, কারণ বারবার তাকে মনস্টারদের হাত থেকে বাঁচাতে হয়। নিজের সঙ্গীদের আসল চিন্তাভাবনা শুনে রেন একদম শকড হয়ে যায়। সে চুপচাপ নিজের হিরো ক্লক খুলে ফেলে আর সেখান থেকে চলে যায়। শহরের স্কোয়ারে একটা বেঞ্চে বসে রেন ভাবতে থাকে তার সঙ্গীরা তাকে যেসব করা কথা শুনিয়েছিল সেগুলো সে আগে গায়ে মাখেনি, সেগুলো এখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন বেঁচে থাকার জন্য তার নতুন কোনো একটা প্ল্যান বের করতে হবে। ঠিক তখন একদল বাচ্চা দৌড়ে তার কাছে আসে। তারা রেনকে তার সেই ম্যাজিক ট্রিকটা আবার দেখাতে বলে। রেন উঠে দাঁড়ার উপরে একটা পাখির দিকে স্পেল কাস্ট করে। নিমেষে পাখিটার সাথে সে একটা টেম্পোরারি কন্ট্যাক্ট করে ফেলে। পাখিটা নিচে নেমে আসে আর বাচ্চাদের সামনে সুন্দর করে মাথা নামায়। বাচ্চারা খুশিতে হাততালি দিয়ে ওঠে। এরপর রেন কন্ট্যাক্ট শেষ করে দেয় এবং পাখিটা মুক্ত করে দেয়, যেটা সাথে সাথে উড়ে চলে যায়। বাচ্চারা নিজেদের মধ্যে গল্প করতে থাকে যে তারা বড় হয়ে রেনের মতো বিস্ট্রেমার হবে। রেন তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তারা এখন একজন সাহসী হিরো হওয়ার স্বপ্ন দেখে না। বাচ্চারা উত্তর দেয় হিরোরা হলো একদল অহংকারী মানুষ যারা সাধারণ মানুষকে ছোট করে দেখে। এর চেয়ে বরং তার অ্যাডভেঞ্চারের হয়ে পুরো পৃথিবী ঘুরে টাকা কামাতে চায়। বাচ্চাদের এই কথা শুনে রেনের মাথায় একটা দারুণ আইডিয়া আসে। সেই দিন একটু পর সে অ্যাডভেঞ্চারের গিল্ডে যায় কাজের খোঁজে। রিসেপশনিস্ট নাটালি তাকে পুরস্কার জানিয়ে দেয় নতুন কাউকে অ্যাডভেঞ্চারার হতে হলে আগে একটা ট্রায়াল কোয়েস্ট পাস করতে হবে। টেস্ট পাস করার জন্য তাকে 10টা গবলিন মারতে হবে এবং 20টা ঔষধি গাছ জোগাড় করতে হবে। রেন একটা কাঠবিড়ালির সাহায্য নিয়ে গবলিনদের একটা দলকে খুঁজে বের করে। কমব্যাট স্কিল না থাকা সত্ত্বেও সে সহজে তাদের শেষ করে দেয়, কারণ গবলিনরা হলো একদম এফ র্যাঙ্ক মনস্টার। গবলিনদের ফেলে যাওয়া রুনস্টোন গোনার সময় সে বনের ভেতর থেকে একটা চিৎকার শুনতে পায়। রেন শব্দের দিকে দৌড়ে যায়, গিয়ে দেখে একটা ডি র্যাঙ্ক কিলার টাইগার এক অসহায় মেয়ের উপর হামলা করছে। সে নিজের ছুরি দিয়ে বাঘের পিঠে আঘাত করার চেষ্টা করে, কিন্তু বাঘের চামড়া এত শক্ত যে তার ছুরিটা ভেঙে যায়। বাঘটা এবার রেনের দিকে ফোকাস ঘোরায়। রেন মেয়েটাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু মেয়েটা পালায় না, বরং সে বাতাসে কয়েক মিটার লাফ দেয় এবং তার সেই মোমেন্টাম কাজে লাগিয়ে বাঘটাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। আর এক আঘাতে বাঘটা মারা যায়। কাছ থেকে দেখার পর রেন বুঝতে পারে মেয়েটা কোনো সাধারণ মানুষ নয়, সে হলো একজন ক্যাট স্পিরিট, যারা কিনা আলটিমেট স্পিসিস বা চূড়ান্ত প্রজাতির অংশ। আলটিমেট স্পিসিস হলো এমন এক ধরনের প্রাণী যাদের কাছে বিশাল ক্ষমতা আর শক্তি থাকে। আর ক্যাট স্পিরিটরা হলো এমন এক প্রজাতি যারা প্রায় বিলুপ্তর পথে। যদিও তারা ম্যাজিক ব্যবহার করতে পারে, কিন্তু বিবর্তনের কারণে তাদের শারীরিক ক্ষমতাও মারাত্মক লেভেলের। বাঘটাকে হারানোর পর মেয়েটা খুব ক্লান্ত দেখাচ্ছিল, তাই রেন তাকে নিজের কিছু খাবার দেয়। খাবার খেয়ে এনার্জি ফিরে পাওয়ার পর ক্যাট স্পিরিট নিজের পরিচয় দেয়। সে বলে তার নাম কানাডে, আর জীবন বাঁচানোর জন্য সে রেনকে ধন্যবাদ জানায়। সে জানায় নিজের ছোট্ট কমেডিতে থাকতে থাকতে সে বোর হয়ে গিয়েছিল, তাই সে ট্রাভেল করার সিদ্ধান্ত নেয়। আর এখানে এসে রেনের সাথে তার দেখা হয়। কানাডা বলে রেনকে দেখার পর থেকেই সে তার ভিতরে একটা শক্তিশালী পাওয়ার সেন্স করতে পারছে। সে বুঝতে পারছে যে রেন একজন খুব ট্যালেন্টেড বিস্ট টেমার, যে কিনা তাকেও টিম করতে পারবে। কানাডাকে আরো ভালোভাবে জানার আশায় রেন তাকে টিম করতে রাজি হয়। সে নিজে বুড়ো আঙুল কামড়ে ধরে আর হাতের তালুতে এক ফোঁটা রক্ত ফেলে। রক্ত দিয়ে সে একটা ম্যাজিক্যাল রুন তৈরি করে। এরপর সে মন্ত্র পড়ে আর সফলভাবে তাদের দুজনের মধ্যে একটা কন্ট্যাক্ট তৈরি হয়ে যায়। তাদের দুজনের হাতে একটা রুনের চিহ্ন ভেসে ওঠে, যা তাদের ওই বন্ডের সম্পর্কের প্রতীক। এরপর রেন তার ট্রায়ালস কোস্টের কাজে ফিরে যায়। সে একদল খরগোশের সাথে টেম্পোরারি কন্ট্যাক্ট করে, যাতে তারা তার জন্য ওষুধি গাছ জোগাড় করে আনে। এটা থেকে কানাডা তার স্কিল নিয়ে দারুণ ইমপ্রেসড হয়, কারণ সাধারণ বিস্ট্রেমাররা সাধারণত একবারে একটাই টেম্পোরারি কন্ট্যাক্ট করতে পারে, কিন্তু রেন শুধু একা একসাথে অনেকগুলো কন্ট্যাক্টই করছে না। সে কানাডার মতো একজন আলটিমেট স্পিসিসকে টেম করে রাখা অবস্থাতেও এই কাজটা করছে। এটা কোনো সাধারণ বিস্ট্রেমারের ক্ষমতার বাইরে। তবে রেন ব্যাপারটা খুব একটা বড় কিছু মনে করে না আর এড়িয়ে যায়। সব জিনিসপত্র নিয়ে রেন গিল্ডে ফিরে আসে আর টেস্টে পাস করে যায়। তাকে অফিসিয়ালি হরাইজন অ্যাডভেঞ্চারার্স গিল্ডে একজন এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার ঘোষণা করা হয়। নাটালি তাকে তার অ্যাডভেঞ্চারের কার্ড দেয়, যেটা এখন থেকে তার আইডি হিসেবে কাজ করবে। সে রিওয়ার্ড হিসেবে 50টা কপার কয়েনও দেয়, কিন্তু থাকা খাওয়া আর বেসিক নিড মেটানোর জন্য এই টাকা যথেষ্ট ছিল না। তাই সে সেদিনই আরো কিছু কাজ করার সিদ্ধান্ত নেয়। সেদিন একটু পর রেন যখন গিল্ডের ডাইনারে ফেরে, কানাডা তার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই একটা বদমাশ টাইপের লোক তাদের কাছে আসে আর কানাডাকে রেনের বদলে তার সাথে লাঞ্চ করতে যাওয়ার জন্য জোর করতে থাকে। লোকটা ধারণা ছিল শক্তি হলো আসল কথা। রেন লোকটাকে সেখান থেকে কেটে পড়তে বলে। এতে লোকটা এগোতে আঘাত লাগে আর সে রেনকে একটা পাঞ্চা লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। শর্ত হলো যে জিতবে সে কানাডাকে নিয়ে যাবে বাপের বাড়ির আবদার। এমনিতে রেন কখনো এইসব
ফালতু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতো না, কিন্তু সে চাইলো শুরুতে এর একটা ব্যবস্থা করতে যাতে ভবিষ্যতের লোকটা আর কানাডাকে বিরক্ত করার সাহস না পায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আর হারার প্রস্তুতি নিয়ে চেয়ারে বসে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই রেন লোকটার হাত এত জোরে চাপে যে টেবিলটা ভেঙে যায় আর লোকটা মেঝেতে পরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। নাটালি এই গন্ডগোল দেখে ছুটে আসে আর লোকটাকে দেখে প্রচন্ড রেগে যায়। সে রেন আর কানাডার কাছে এই ঝামেলার জন্য ক্ষমা চায়। সে জানায় যে এই লোকটার নামে গিল্ডে আগে থেকে অনেক কমপ্লেন আছে আর তাকে খুব তাড়াতাড়ি সাসপেন্ড করা হবে। এই কথা বলে সে লোকটার পা ধরে টেনে গিল্ডে থেকে বের করে দেয়। রেন অবাক হয়ে ভাবে তার গায়ে এত শক্তি কোথা থেকে এলো। কানাডা তখন বুঝিয়ে বলে যে তাদের কন্ট্রাক্টে একটা সুবিধা হলো। রেন এখন কানাডার সুপার হিউম্যান স্ট্রেংথ বা অতিমানবীয় শক্তি গেইন করেছে। কানাডা আরো কোয়েস্ট করার জন্য এক্সাইটেড ছিল, কিন্তু যখন তারা মাঠে গিয়ে ওষুধি গাছ খুঁজছিল তখন তার মনটা একটু খারাপ হয়ে যায়। যেহেতু রেন এখনো শুধু একজন অ্যাফ্রাঙ্ক অ্যাডভেঞ্চারার, তাই তাদের একদম বেসিক আর কম টাকার কাজগুলো করতে হচ্ছে। তবে যথেষ্ট এক্সপিরিয়েন্স জমা হলে তাদের প্রমোশন দেওয়া হবে। খরগোশদের সাহায্যে তারা খুব জলদি তাদের কোটার সমান কাজ জোগাড় করে ফেলে। তাই যখন ফেরার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন কানাডার সংবেদনশীল বিড়ালের কান দূর থেকে কার চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারা আওয়াজ লক্ষ্য করে দৌড়ে যায়। গিয়ে দেখে একদল গুন্ডা একটা বয়স্ক লোককে হয়রানি করছে। গুন্ডার দাবি করে যে তারা ইবং ফ্যাং এর সদস্য। ইবং ফ্যাং হলো একটা কুখ্যাত ডাকাত দল যারা সব ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িত। এক সেকেন্ডও দেরি না করে রেন আর কানাডে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। রেন তার নতুন পাওয়া শক্তি দিয়ে একাই সব ডাকাতের সাহায্য করে ফেলে আর কানাডে বয়স্ক লোকটা খোঁজ নেয়। লোকটা তাদের সাবধান করে দিয়ে বলে যে ইবং ফ্যাং এর সাথে যেই পাঙ্গা নিয়েছে তাকেই তারা খুঁজে বের করে মেরে ফেলে। এইটা শুনে রেন সিদ্ধান্ত নেয় সেই আগে তাদের খুঁজে বের করে শিকার করবে। কানাডা একটু চিন্তায় পড়ে যায় যে রেন হয়তো বেশি বড় টার্গেট নিয়ে ফেলেছে, কিন্তু রেন তাকে আশ্বস্ত করে বলে যে তার কাছে একটা দারুণ প্ল্যান আছে। একটা কার্ডবেরালি তাদের ইবং ফ্যাং এর করা পাহারা থাকা গোপন আস্তানা নিয়ে যায়। রেন একটা স্পেল প্রজাতির মৌমাছি বা আর্মি বিয়ের সাথে টেম্পোরারি কন্ট্যাক্ট করে, যাদের হুল এতই বিষাক্ত যে একজন মানুষকে পুরো 12 ঘন্টার জন্য প্যারালাইজ করে দিতে পারে। সে কানাডাকে বলে শহরে ফিরে গিয়ে অ্যাডভেঞ্চার আর নাইটদের নিয়ে আসতে, যাতে তারা এই অপরাধীদের গ্রেপ্তার করতে পারে। কানাডায় সাহায্য আনতে দৌড়ে যাওয়ার পর সে আর্মি বি তার আরো শত শত সঙ্গীকে ডেকে আনে। রেন তাদের সবার সাথে কন্ট্যাক্ট করে আর তাদের কাজ শুরু করার অর্ডার দেয়। দেখতে দেখতে সব ডাকাত প্যারালাইজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কানাডা নিয়ে আসা অ্যাডভেঞ্চাররা খুব জলদি ডাকাতদের বন্দী করা শুরু করে। রেন খেয়াল করে যে কোনো নাইট সেখানে আসেনি। একজন অ্যাডভেঞ্চারার জানায় যে নাইটরা এই ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেয়নি। হঠাৎ গুহাটা কাঁপতে শুরু করে আর বড় বড় লোহার রডের পেছন থেকে ভয়ঙ্কর গর্জনের আওয়াজ আসে। তিনটা বিশাল সাইজের সি র্যাঙ্ক মনস্টার যাদের কিং লিজার্ড বলা হয় তারা খাঁচা ভেঙে বেরিয়ে আসে। এমন পরিস্থিতি যে কোনো অভিজ্ঞ অ্যাডভেঞ্চারের জন্য একটা বড় বিপদ, কিন্তু রেন আর কানাডা মিলে তাদের এমন ভাবে ধোলাই দেয় যেন এটা কোনো ব্যাপারই না। তারা বাকিদের পালানোর জন্য যথেষ্ট সময় বের করে দেয়। এরপর তারা দুজন গুহা থেকে বেরিয়ে আসে আর বাইরে থাকা অ্যাডভেঞ্চারাররা তাদেরকে উল্লাসে ফেটে পড়ে। এটাই ছিল প্রথমবার যখন রেনের কোনো কাজের জন্য প্রশংসা করা হলো। এদিকে রেনের পুরনো পার্টির সদস্যরা তাদের নতুন বিস্ট্রিমারের উপর চিল্লাপাল্লা করছে। তাদের দাবি ছেলেটা ঠিক মতো রিকনসিলেন্স করতে পারেনি পরে সবার জীবন বিপদে পড়েছে। নতুন ছেলেরা বলে যে তাদের ডিমান্ডগুলো একদম অযৌক্তিক, কারণ তারা চায় ছেলেটা যেন একবারে 10 থেকে 20টা প্রাণীকে টেম করে। ছেলেটা জানা একজন বিস্ট্রিমার একবার 2টার বেশি প্রাণী হ্যান্ডেল করতে পারে না। লিমিট ক্রস করলে তাদের ব্রেন ফ্রাই হয়ে যাবে বা মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু হিরোরা রেনের ক্ষমতা অভ্যস্ত ছিল, তাই তারা ভাবে ছেলেটা মিথ্যা বলছে আর সাথে সাথে তাকে ফায়ার করে দেয়। গুড লাক উইথ দ্যাট ব্রাদার। সব ডাকাতকে গ্রেপ্তার করে নিয়ে যেতে প্রায় পুরো একদিন লেগে যায়। ইবং ফ্যাং এর মতো একটা দলকে হারানো এতই বড় ব্যাপার ছিল যে গিল্ড রেনকে বিশেষভাবে ডেকে পাঠায়। তারা তাকে সরাসরি এর এক অ্যাডভেঞ্চারার হিসেবে প্রমোশন করে দেয় আর রিওয়ার্ড হিসেবে তাকে প্রচুর সিলভার কয়েন দেওয়া হয়। সেই টাকা দিয়ে তারা নতুন ইকুইপমেন্ট কেনে, দারুণ একটা ডিনার করে আর অবশেষে রাতে থাকার জন্য একটা রুম ভাড়া নেয়। ক্যাম্পিং এর জীবন থেকে এটা ছিল একটা ডাউন ব্রেক। কানাডার সাথে দেখা হওয়ার পর 1 সপ্তাহ কেটে গেছে আর তাদের কোয়েস্ট গুলো খুব স্মুথলি চলছিল। একদিন নাটালে তাদের একটা স্পেশাল কোয়েস্ট দেয়। একটা গার্ড ডগ নাকি সেন্ট্রাল কন্টিনেন্ট থেকে সাউদার্ন কন্টিনেন্টে যাওয়ার একমাত্র রাস্তা স্ট্রাইট ব্রিজে ঝামেলা করছে। যেই ব্রিজ পার হতে যায় তাকেই সে আটকে দেয়। রেনের কাজের জন্য দেওয়া 5টা গোল্ড কয়েনের অফারটা ছাড়তে চায় না, তাই সে আনন্দের সাথে কাজটা অ্যাকসেপ্ট করে নেয়। রেন গার্ড ডগের পরিচয় জানার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে কিছু বলতে চায় না। তাই কোনো আগাম ধারণা ছাড়াই তারা দুজন ব্রিজের দিকে রওনা দেয়। তারা সেখানে পৌঁছাতে একটা বিশাল লাল ড্রাগন তাদের সামনে এসে ল্যান্ড করে। ড্রাগনটার চোখের পলকে একটা মেয়ে রূপ নেয় আর তাদের ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। সে স্বীকার করে যে সেই হলো সেই গার্ড ডগ আর তার নাম তানিয়া। তানিয়া হলো ড্রাগনেট, যা আল্টিমেট স্পিসির আরেকটা রূপ। তাদের নিয়ম হলো 15 বছর হলে তাদের ট্রেনিং এর জন্য এবং আরো শক্তিশালী হওয়ার জন্য যাত্রা বের হতে হয়। সেই ব্রিজে একজন যোগ্য প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছিল। সে তাদের দুজনকে একসাথে ফাইট করার চ্যালেঞ্জ দেয় আর বলে ফাইট না করা পর্যন্ত সে ব্রিজ ছেড়ে যাবে না। তানিয়া প্রথমে রেনকে অ্যাটাক করে, কিন্তু রেন কোনো মতো সেটা ব্লক করে ফেলে। এরপর তানিয়া তাদের দিকে আগুন ছুড়ে মারে, যার ফলে কানাডার লেজের ডগা একটু ছ্যাঁকা লেগে যায়। কানাডা রেগে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর দুজনের মধ্যে আক্ষরিক অর্থে একটা ক্যাট ফ্রাই শুরু হয়ে যায়। দুইজনেই সমান তালে লড়ছিল। রেন পরিস্থিতি নিজেদের দিকে ঘোরানোর
জন্য মাঝখানে ঢোকার চেষ্টা করে, কিন্তু তানিয়া অবাক করে দিয়ে তাদের দুজনকেই ধরে বাতাসে ছুড়ে মারে আর তাদের দিকে একটা পাওয়ারফুল ফায়ারস্টর্ম রিলিজ করে। কানাডায় বাতাসে থাকা অবস্থায় রেনকে ধরে ফেলে আর নিজের অ্যাথলেটিক স্কিল কাজে লাগিয়ে আগুন থেকে বেঁচে নিরাপদে ব্রিজে ল্যান্ড করে। রেনের মাথায় একটা প্ল্যান আসে, সে কানাডাকে বলে তার জন্য একটু সময় বের করে দিতে। রেনের উপর পুরো ভরসা রেখে কানাডা তানিয়ার সাথে সামনাসামনি ফাইট করতে থাকে। এদিকে রেন দৌড়ে এক পাশে যায় আর বাতাসে থাকা অবস্থায় দেখে একটা পাখিকে খুঁজতে থাকে। সে পাখিটাকে খুঁজে পায় আর তার সাথে একটা টেম্পোরারি কন্ট্যাক্ট করে। সে পাখিটাকে তার অন্য বন্ধুদেরকে ডেকে আনতে বলে আর রেন তাদের সবাইকেও টিম করে ফেলে। রেনের নির্দেশে পাখিরা তানিয়ার চারপাশ থেকে ঘিরে ফেলে আর তাকে ঠোকরাতে থাকে। তানিয়ার কাছে এটা সামান্য বিরক্ত ছাড়া আর কিছুই মনে হয় না। সে পাখিদের তাড়িয়ে দেয়। অবশ্যই একটা ড্রাগনাইটকে সাধারণ পাখি দিয়ে সারানো সম্ভব না, কিন্তু তানিয়া আরেক পা ফেলার আগে সে মাটিতে লুটিয়ে পড়ে। রেন তখন বুঝিয়ে বলে যে এগুলো হলো প্যারোবার্ড আর এদের রঙিন পালকগুলোর মানে হলো এরা ভীষণ বিষাক্ত। তানিয়া আর একটা আঙ্গুলও নাড়াতে পায় না। সে নিজের হার মেনে নেয়। রেন তাকে কথা দিতে বলে যে সে আর কখনো ব্রিজে ঝামেলা করবে না আর সুস্থ হওয়ার পর সে যেন তাদের সাথে যোগ দেয়। প্রথমে তারা গিল্ডে যায় নাটালিয়াকে খবর দিতে যায় কাজটা হয়ে গেছে। নাটালি তাদের প্রশংসা করে আর বলে গিল্ড থেকে ভেরিফাই করার পর তাদের রেয়ার দেওয়া হবে। নাটালি তানিয়ার সিং দেখে জিজ্ঞেস করে সে কে। রেন জলদি করে পরিস্থিতি সামলে নেয় আর বলে যে সে একজন সাধারণ মানুষ, কোয়েস্টের সময় তাদের সাথে দেখা হয়েছিল আর সে শুধু একটা কস্টিউম পরে আছে। শহরের মানুষ যদি জানতে পারে এখানে একটা ড্রাগন আছে তাহলে সবাই প্যানিক করবে। এরপর রেন তানিয়াকে বনের দিকে নিয়ে যায় আর শহর থেকে দূরে গিয়ে তার ট্রেনিং চালিয়ে যেতে বলে। তানিয়া এটা শুনে অবাক হয়ে যায়, কারণ তার ধারণা ছিল রেন তাকে বিক্রি করে দেবে। রেনের দয়া আর স্কিল দেখে তানিয়া মুগ্ধ হয়। সে নিজের ট্রেনিং এর জন্য তাদের অ্যাডভেঞ্চারের যোগ দেওয়ার অনুরোধ করে। কারণ একটু জেলাস হলেও শেষমেশে রাজি হয়ে যায় আর নিজের পার্টি বড় হচ্ছে দেখে রেন তো মহা খুশি। সব ঠিক হওয়ার পর রেন তানিয়ার সাথেও একটা কন্ট্যাক্ট করে আর তাকে টিম করে নেয়। সেদিন রাতে অ্যারিওস আর তার পার্টি শহরে ফিরে আসে। বনের ভেতর তাদের পুরো এক সপ্তাহ একদম বেকার কেটেছে। রেন আগে যেসব কাজ করতো সেগুলো সামলাতে না পারায় তারা পদে পদে বিপদে পড়েছে। এরিওস রেনের ভালো মানুষের সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভাবে রেনকে আবার পার্টিতে ডাকবে, তাকে দিয়ে লস্ট উডস ক্লিয়ার করবে আর কাজ শেষ হলে তাকে আবার ছুড়ে ফেলে দেবে। ও একটা শালা যাওরা, মানে পুরাই স্বার্থপর। যাই হোক, রেনের নতুন দলটার প্রথম কোয়েস্ট ছিল স্লাইম এক্সটারমিনেট করা। স্লাইম হলো অ্যাফ্রিক মনস্টার যাদের যে কেউ মারতে পারে বলে সবাই ইগনোর করে, কিন্তু মাঝে মাঝে এদের সংখ্যা এত বেড়ে যায় যে এরা শহরে ঢুকে অনেক ঝামেলা তৈরি করে। তারা ভেবেছিল কাজটা সহজ হবে, কিন্তু স্লাইম খুঁজে পাওয়ায় খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তখন রেন একটা দাউন স্ট্র্যাটেজির কথা ভাবে। সে অ্যাসেম্বলিটি স্কিল ব্যবহার করে। এর মাধ্যমে সে সাময়িকভাবে নিজের চেতনা বা কনসিয়াসনেস একটা পাখির শরীরে ট্রান্সফার করে দেয়। কানাডা তানিয়া জানায় অন্য বিস্টেমারও স্কিল ব্যবহার করতে পারে না। এর ফলে সে পাখির শরীর ব্যবহার করে ওপর থেকে সব দেখতে পায় আর তার আসল শরীর ঘুমন্ত অবস্থায় থাকে। পাখির চোখ দিয়ে সে স্লাইমদের একটা বড় দল খুঁজে পায়। সবাই মিলে সে স্লাইমদের দলের কাছে পৌঁছায়। তানিয়া জিজ্ঞেস করে রেন কোনো ম্যাজিক স্পেল কাজ করতে পায় কিনা। রেন জানায় সে শুধু বেসিক কিছু স্পেল জানে, অ্যাডভান্স কিছু করতে পারে না। তানিয়া তাকে স্লাইমদের উপর ফায়ারবল কাজ করতে বলে। রেন জানতো এটা দিয়ে পুরো দলকে মারা অসম্ভব, তাও সে ট্রাই করে। সে মন দিয়ে ফোকাস করে আর চিৎকার করে বলে ফায়ারবল। সবাইকে অবাক করে দিয়ে তার হাত থেকে একটা বিশাল ফায়ারবল বেরিয়ে আসে আর এক নিমিষে পুরো স্লাইমের দলটা গায়েব হয়ে যায়। তানিয়ার ধারণাই সত্যি হলো। সে আন্দাজ করেছিল যে কানাডার সাথে কন্ট্যাক্ট করার পর রেন যেমন তার অর্থমানবিক শক্তি পেয়েছে, তেমনি তানিয়ার সাথে কন্ট্যাক্ট করার পর সে তানিয়ার ড্রাগনাইট ফায়ার ম্যাজিক অ্যাবিলিটিও পেয়ে গেছে। যেহেতু রেন ম্যাজিক ব্যবহার করতে অভ্যস্ত না, তাই তানিয়া বাকি কোয়েস্টের সময় তাকে স্পেল কন্ট্রোল করা শেখায়। কোয়েস্ট শেষ করার পর তার অনেক টাকা পায় আর সেটা দিয়ে তারা একটা দাউন ডিনার করে। খাওয়ার সময় রেন জানায় যে সে তার বিস্ট ট্রেমার স্কিল নিজের গ্রাম থেকেই শিখেছে। তার গ্রাম ছিল পুরোটাই বিস্ট ট্রেমারদের, যেখানে তার বাবা মাও থাকতো। তার ছোটবেলা থেকেই সে এই বিদ্যার মাঝে বড় হয়েছে, কিন্তু তার সেই গ্রামটা আর এখন আর নেই। তার বয়স যখন মাত্র 12 বছর, সে একদিন বনের ভিতর একা বিস্ট ট্রেমিং প্র্যাকটিস করতে গিয়েছিল। সন্ধ্যায় ফেরার সময় সে খেয়াল করে যে দূরে আকাশটা লাল হয়ে যাচ্ছে আর বিশাল একটা এলাকা আগুন জ্বলছে। তার মন বলছিল কিছু একটা গন্ডগোল হয়েছে। সে দৌড়ে গ্রামের দিকে যায়, গিয়ে দেখে পুরো গ্রাম ছাই হয়ে গেছে আর তার চেনা সবাই মারা গেছে। সে যখন বাইরে ছিল তখন মনস্টাররা গ্রামে হামলা করেছিল। একটা অ্যাডভেঞ্চারের পার্টি তাকে উদ্ধার করে একটা সরাইখানায় নিয়ে যায়। সেখানে সে ছোটখাটো কাজ করে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করতো। 1 বছর আগ পর্যন্ত এটাই ছিল তার জীবন, যতক্ষণ না হিরো অ্যারিওস তাকে নিজের পার্টিতে যোগ দেওয়ার অফার দেয়। রেন বিনা দ্বিধায় রাজি হয়েছিল, এ আশায় যে সে হয়তো কিছু পরিবর্তন আনতে পারবে আর তার গ্রামের মতো আর কোনো গ্রামকে ধ্বংস হতে দেবে না। কিন্তু এখন সে বুঝতে পেরেছে তারা শুধু তাকে ব্যবহার করেছিল। তার গল্প শুনে কানাডা আর তানিয়া গর্ববোধ করে যে রেন তাদের মাস্টার। তাদের পারমিশন হলো শহরের আশেপাশে অর্কদের শেষ করা। অর্করা হলো ই র্যাঙ্ক মনস্টার, যারা গবলিনদের মতোই, তবে এরা অনেক বেশি চালাক আর অস্ত্র ব্যবহার করতে পারে। এরপর তারা খুব সহজেই অর্কদের কয়েকটা দলকে শেষ করে দেয়, যাতে তানিয়া মেশিনকে খুব হালকাভাবে নিতে শুরু করে দেয়। কিন্তু হঠাৎ করে একদল অর্ক তাকে এমবুশ করে বসে। রেন আর কানাডা এসে তাকে বাঁচায়। রেনের সামান্য একটু আচার লাগায় তানিয়া প্যানিক করতে শুরু করে, কিন্তু রেন তাকে চিন্তা করতে বারণ করে আর নিজের এনহ্যান্স হিলিং পাওয়ার দিয়ে সেটা ঠিক করে ফেলে। এই ঘটনা তানিয়ার মনে গভীরভাবে দাগ
দাগ কাটে। সে লজ্জায় রেনকে মুখ দেখাতে পারছিল না। শহরে ফেরার পর রেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তানিয়ার সাথে সাথে ক্ষমা চায়, কারণ তার অসতর্কতার জন্যই রেন আহত হয়েছিল। রেন একটা বড় হাসি দিয়ে তার ক্ষমা গ্রহণ করে আর বলে পরের বার থেকে সাবধান থাকতে, কারণ সে আর কানাডা খুব তাকে কেয়ার করে। রেনের কথায় তানিয়া একদম স্পিচলেস হয়ে যায় আর লজ্জায় লাল হয়ে ওঠে। পরের দিন তারা খুব সহজে তাদের কোয়েস্ট শেষ করে শহরের দিকে ফিরছিল। পথে তাদের দেখা হয়ে যায় অ্যারিয়স আর তার পার্টির সাথে। রেন রিফ্লেক্সের বসে উল্টো দিকে ঘুরে অন্য রাস্তা ধরার চেষ্টা করে, কিন্তু অ্যারিয়স তাকে থামায়। রেনের সাথে দুজন আলটিমেট স্পিচ দেখে পার্টির মেম্বাররা একদম অবাক হয়ে যায়। অ্যারিয়স জানায় যে তারা একা লস্ট রুটস এক্সপ্লোর করতে গিয়ে অনেক বিপদে পড়েছে। সে খুব তাচ্ছিল্য করে রেনকে আবার পার্টিতে যোগ দিতে বলে। ভাগ্যিস রেন নিজে ভ্যালু জানতো, তাই সে সুযোগ তাদের অফার ডিলিট করে দেয়। রেনকে চলে যেতে দেখে পার্টির একজন হিরো তাকে দাঁড়াতে বলে। সে জানায় যে লস্ট রুটসে তার মিশন হলো শিল্ড অফ ট্রুথ নামের একটা নোবেল রেল উদ্ধার করা, যেটা ডিমন কিংকে হারানোর জন্য খুব দরকার। এই রেলিক ছাড়া ডিমন কিংকে হারানো অসম্ভব, আর এর ফলে মনস্টাররা সব জায়গায় ছড়িয়ে পড়বে আর সাধারণ মানুষদের মেরে ফেলবে। এই কথা শুনে রেন নিজের ছোটবেলার ট্রমার কথা মনে পড়ে যায় আর সে তাদের অফার অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়। কিন্তু তানিয়া আর কানাডা মাঝখানে এসে দাঁড়ায়। তারা দাবি করে যে রেনকে খারাপ ব্যবহার করার জন্য অ্যারিয়াসকে আগে ক্ষমা চাইতে হবে, কিন্তু হিরো এত বড় যে সে ক্ষমা চাইতে রাজি হয় না। উল্টো সে মেয়েগুলোকে রেনের পোষা প্রাণী বলে অপমান করে। এইটা শুনে রেনের মেজাজ খারাপ হয়ে যায় আর সে সোজা অ্যারিয়াসের মুখে এক ঘুষি বসিয়ে দেয়। অপমানিত অ্যারিয়াস চ্যালেঞ্জ ছুড়ে দেয় এটা প্রমাণ করার জন্য যে কোন দল বেশি শক্তিশালী। কানাডা সোজা সে টাকমাত্র তলোয়ারবাজির সাথে ফাইট করতে শুরু করে আর তাকে কিল ঘুষির বন্যায় ভাসিয়ে দেয়। লোকটা একটা ফ্যান্সি টেকনিক ব্যবহার করে কানাডাকে কাটার চেষ্টা করে, কিন্তু কানাডা সিম্পলি তার তলোয়ারটা লাথি মেরে ফেলে দেয়। লোকটা বুঝতে পারে যে সে কোনোভাবে কানাডাকে হারাতে পারবে না। সে অবাক হয়ে জিজ্ঞেস করে এত শক্তিশালী একটা আলটিমেট স্পিসিস কেন রেনের মতো অপদার্থের আন্ডারে কাজ করছে। তার এই কথা কানাডা আরো রেগে যায় আর সে সোজা তার মুখে এক লাথি বসিয়ে তাকে নকআউট করে দেয়। এরপর তানিয়া পার্টির দুজন মেজের মুখোমুখি হয়। তারা একসাথে তানিয়ার দিকে তাদের সেরা স্পেল ছুটতে মারে, কিন্তু তানিয়া নিজের জায়গায় দাঁড়িয়ে শুধু একটা তুড়ি বাজায় আর ম্যাজিকের মতোই তাদের স্পেল গায়েব হয়ে যায়। তারা এবার অন্য স্পেল ট্রাই করে, কিন্তু তানিয়া আবার তুড়ি বাজায় আর স্পেল ভ্যানিশ। তানিয়া তাদের বোঝায় যে সে ম্যাটেরিয়াল ক্লিনজার নামের একটা টেকনিক ব্যবহার করেছে, যেটা যে কোনো স্পেলকে একেবারে ফান্ডামেন্টাল লেভেলে আইডেন্টিফাই করে আর একটা কাউন্টার স্পেল দিয়ে সেটা নিষ্ক্রিয় করে দেয়। মেজরা পাগলের মতো আরো স্পেল ছুটতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। শেষে তারা ক্লান্ত হয়ে পড়ে। তারা তাদের একটা এপিক লেভেলে ম্যাজিক দিয়ে উড়িয়ে দেওয়ার ভয় দেখায়, কিন্তু পরে জানায় যে সে শুধু রেনের জন্য ব্লাফ দিচ্ছিল। অবশ্যই রেন ভার্সেস অ্যারিয়াস হয়। অ্যারিয়াস একটা ফালতু কথা বলার চেষ্টা করে, কিন্তু রেন তার মুখে ঘুষি মেরে তাকে থামিয়ে দেয়। অ্যারিয়াস তার তলোয়ার বের করে আর রেনের দিকে এত দ্রুত কূপ মারে যে রেন চোখেও দেখতে পায় না। কিন্তু স্টার্ট ব্রিজে তানের সাথে ফাইটের তুলনায় এটা কিছুই না। রেন একটা সুযোগ পেয়ে অ্যারিয়াসের পেটে এক ঘুষি বসিয়ে দেয়। হিরো রেনের এই অত্যামানবিক শক্তি দেখে চমকে যায়, যেটা তার আগে ছিল না। অ্যারিয়াস এবার ম্যাজিক ব্যবহার করে, কিন্তু রেন তার লাইটনিং স্পেলকে নিজের শক্তিশালী ড্রাগনের ফায়ারবল দিয়ে সহজেই কাউন্টার করে। অ্যারিয়াস জানতো রেন শুধু ফায়ারবল আর হিলিং ম্যাজিক জানে, তাই সে এমন সব ম্যাজিক অ্যাটাক করে যেগুলো রেন কাউন্টার করতে পারবে না। রেন তখন নিজের পুরনো স্টাইলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটাতে সে সবসময় বেশি কমফোর্টেবল। অ্যারিয়াস ম্যাজিক দিয়ে তার দিকে তেড়ে আসে, কিন্তু হঠাৎ সে একটা তীক্ষ্ণ হুল ফোটার ব্যথা অনুভব করে আর মাটিতে পড়ে যায়। রেন তাকে সেই বিয়ার আর্মি দেখায়, যার সাথে সে ফাইটের মাঝেই রিমোটলি কন্ট্রাক্ট করছিল। সে প্রমাণ করে দেয় যে বিস্ট্রেমারা কোনো কাজের না। এটা একদম ভুল কথা, শুধু নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। রেন অ্যারিয়াসকে একটা মাটি কাঁপানো ঘুষি মেরে ফাইট শেষ করে দেয়। ফাইটের পর হিরোরা তাদের কাজ রেন আর মেয়েদের উপর চাপিয়ে দেয়। জানা যায় শিল্ড অফ ট্রুথ এখন বনের গভীরে মনস্টারদের দখলে আছে, আর ডিমন কিংকে হারানোর জন্য এটা উদ্ধার করা খুবই জরুরি। রেন কানাডায় আর তানিয়া লস্ট রুটে ঢোকে শিল্ড খোঁজার জন্য। লস্ট রুট নামটা এমনি দেওয়া হয়নি। এই বন সবসময় নিজের আকার পরিবর্তন করে, যার ফলে যে কেউ এই গোলকধাঁধা হারিয়ে যায়। রেন তার অ্যাসেম্বলিটি স্কিল ব্যবহার করে বনের ম্যাপ বোঝার চেষ্টা করে, আর মেয়ে দুজন তার শরীর পাহারা দেয়। বনের গভীরে যাওয়ার একটা রাস্তা খুঁজে পেয়ে সে ফিরে আসে। তারা সেই রাস্তায় এগোতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর তারা আবার সেই একই জায়গায় ফিরে আসে, যেখানে তারা রাস্তা চেনার জন্য একটা পাথর রেখেছিল। তানিয়ার সন্দেহ হয় যে এখানে অন্য কোনো ব্যাপার আছে। সে ম্যাটেরিয়াল সার্চ স্পেল ব্যবহার করে কোনো শক্তিশালী ম্যাজিকের সোর্স খোঁজার চেষ্টা করে। আলোর অর্বগুলো তাদের একটা বিশাল গাছের কাছে নিয়ে যায়। গাছটা থেকে এলিউশনের ম্যাজিক বের হচ্ছিল, যেটা এর আশেপাশে থাকা সবার ব্রেনের সাথে খেলছিল আর তাদের গোল গোল ঘোরাচ্ছিল। তানিয়া কানাডাকে বলে গাছটা ভেঙে ফেলতে, যাতে ম্যাজিক বন্ধ হয়, কিন্তু রেন সাজেস্ট করে গাছটাকে না মেরে শুধু ম্যাজিকটা ডিঅ্যাক্টিভেট করতে। কারণ গাছটাকে লাথি মারার আগেই গাছটা থেকে একটা অদ্ভুত গলার আওয়াজ ভেসে আসে, যা তাদের সেখানে থেকে চলে যেতে বলে। আওয়াজটা বারবার একই কথা বলতে থাকে, আর ঠিক তখনই গাছ থেকে ডানাওয়ালা এক উজ্জ্বল মেয়ে বেরিয়ে আসে। তারা বুঝতে পারে তারা একটা ফেয়ারি দেখছে। ফেয়ারিরা হলো আরেক ধরনের আলটিমেট স্পিসিস, যাদের ম্যাজিক্যাল পাওয়ার ড্রাগনের চেয়েও বেশি। তারা ফেয়ারিটিকে নিজেদের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বারবার তাদের থামিয়ে দেয় আর চলে যেতে বলে। তারা যখন কথা শুনছিল না, তখন ফেয়ারিটা ম্যাজিক দিয়ে তাদের বের করে দেওয়ার ভয় দেখায়, আর তারা কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালায়। একটু দূরে গিয়ে রেন বুঝিয়ে বলে যে ফেয়ারিরা মানুষদের একদম
পছন্দ করে না, কারণ এই দুই প্রজাতির মধ্যে অনেক লম্বা সময় ধরে শত্রুতা চলছে। ফেয়ারিরা আগে বনেই থাকতো, কিন্তু মানুষদের কারণে তাদের বাসস্থান হারায়, আর এখন তারা শুধু গুটি কয়েক ঘন জঙ্গলে লুকিয়ে থাকে। তারা আন্দাজ করে যে এই গাছের ব্যারিয়ার হয়তো শিল্ড অফ ট্রুথকে পাহারা দিচ্ছে। তানিয়া কানাডে গাছটা ধ্বংস করার প্ল্যান করতে থাকে, কিন্তু রেন সিদ্ধান্ত নেয় যে ফেয়ারিটার সাথে আরেকবার কথা বলা সবচেয়ে ভালো হবে। তারা যখন আবার গাছে কাছে ফেরে, রেন কানাডা আর তানিয়াকে দূরে দাঁড়াতে বলে। সে একে ফেয়ারিটার সামনে যায়। ফেয়ারিটা তাকে ভয় দেখায় যে এবার সে সত্যি সত্যি অ্যাটাক করবে। রেন তার অ্যাটাক মেনে নিতে রাজি হয়, এটা প্রমাণ করতে যে সে সত্যিই কথা বলতে চায়। ফেয়ারিটা অনেকগুলো ম্যাজিক্যাল তীর ছোড়ে, যেগুলো রেনেকে আঁচড় কাটে, কিন্তু রেন মুখে হাসি নিয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। এটা দেখে ফেয়ারিটা কিছুক্ষণের জন্য চমকে যায়, আর এই সুযোগে রেন তাকে বোঝায় যে তার উদ্দেশ্য খারাপ না। কিন্তু ফেয়ারিটা আবার কনফিউশন থেকে বেরিয়ে এসে আরেকটা অ্যাটাক করে। এবার কানাডা তানিয়ার সামনে এসে অ্যাটাকগুলো ব্লক করে। তারা ফেয়ারিটাকে রেনে করা সব ভালো কাজের কথা বলতে থাকে। এতে ফেয়ারিটার কিউরিওসিটি বাড়ে, আর সে তাদের কথা শোনার সিদ্ধান্ত নেয়। সে জানায় তার নাম সোরা। তারা যখন বলে যে তারা শিল্ড অফ ট্রুথ খুঁজছে, সোরা জানায় যে সে গাছের বেরিয়া তৈরি করেছে, কিন্তু সে বেরিয়া সরাবে না, কারণ এটা ফেয়ারিদের গ্রামকে লুকিয়ে রেখেছে। তাছাড়া শিল্ড অফ ট্রুথ কোনো মনস্টার পাহারা দিচ্ছে না, ফেয়ারিরা এটা পাহারা দিচ্ছে। যেহেতু এটা ডিমন কিংকে মারার জন্য দরকার, তাই সে এটা তাদের হাতে তুলে দেয়। মানুষদের চেয়ে মনস্টারদের প্রতি তার ঘৃণা অনেক বেশি। আর এই রেলিক উদ্ধার করা তাদের ধারণার চেয়ে অনেক সহজ হয়ে গেল। সব কাজ শেষ করে তারা যখন ফিরছিল, রেনে মনে হচ্ছিল সোরার চেহারা কেমন একটা অস্বস্তি ছিল। তাই সে ফিরে গিয়ে সোরাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা। প্রথমে একটু ইতস্তত করলেও সোরা জানায় যে তার একটা যমজ বোন আছে, নাম লোনা। তারা দুজন মিলে এই বেরিয়া ধরে রাখতো, কিন্তু কয়েকদিন আগে তারা কিছুক্ষণের জন্য বেরিয়া ছেড়ে বাড়ি গিয়েছিল। আর তখন ডিমন কিং এর আর্মি একটা মনস্টারের সামনে পড়ে যায়, যার নাম শ্যাডো নাইট। তারা তাকে হারাতে পারেনি। মনস্টারটা লোনাকে বন্দি করে আর সোরার কাছে শর্ত দেয়, লোনাকে বাঁচাতে হলে ব্যারিয়ার সরিয়ে গ্রামের রাস্তা দেখিয়ে দিতে হবে। নিজের মানুষদের সাথে বেমানি করতে না পেরে সোরা গ্রামে ফিরে যায় আর লিডারের কাছে সাহায্য চায়, কিন্তু লিডার লোনার চেয়ে গ্রামের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয় আর সোরাকে মনস্টারের শর্ত ইগনোর করতে বলে। লিডারের কথা শুনতে বাধ্য হলেও সোরা নিজের বোনকে মনস্টারের হাতে ছেড়ে দিতে পারছিল না। কানাডা তানিয়া অবাক হয় যে দুজন ফেয়ারি মিলে একটা মনস্টারকে হাতে পারলো না। রেন তখন বুঝিয়ে বলে যে শ্যাডো নাইট সিনেক মনস্টার হলেও তাদের একটা জঘন্য ক্ষমতা আছে, তারা যে কোনো ম্যাজিক শুষে নিতে পারে, যার ফলে ফেয়ারিদের পক্ষে তাদের হারানো প্রায় অসম্ভব, কারণ ফেয়ারিরা পুরোপুরি ম্যাজিকের উপর নির্ভরশীল। তারা সবাই মিলে সোরাকে তার বোনকে বাঁচাতে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সোরা তাদের শ্যাডো নাইটের কাছে নিয়ে যায়। প্রথমে রেন একটা ফায়ারবল ছোড়ে আর তার মনোযোগ আকর্ষণ করে। তারপর কানাডা আর রেন মিলে ফিজিক্যাল অ্যাটাক দিয়ে তাকে অ্যাম্বুশ করে। মনস্টাররা বুঝতে পারে যে সোরার কথাতেই এরা এসেছে, তাই সেই শর্ত ভঙ্গা শাস্তি হিসেবে শেকলে বাঁধা লোনাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু তানিয়া লুকিয়ে লোনাকে বাঁচায় আর শেকল ভেঙে তাকে মুক্ত করে দেয়। তানিয়া লোনাকে খুলে নিয়ে সেখান থেকে সরে যায়। আর এদিকে রেন আর কানাডা নাইটকে আটকে রাখে। তাদের কোনো অ্যাটাকই নাইটকে হারানোর জন্য যথেষ্ট ছিল না, তাই রেনের মাথায় একটা প্ল্যান আসে। সে অরবিকলি নামের একদল পোকার সাথে টেম্পোরারি কন্ট্যাক্ট করে, তাদের শ্যাডো নাইটের অ্যাটাক করতে বলে। যদিও এদের হোল মনস্টারের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তারা চারপাশ থেকে ঘিরে ধরে তাকে ডিস্ট্রাক্ট বা বিভ্রান্ত করে দেয়। এই সুযোগে রেন তার স্পেশাল বিস্টেমের স্কিল বুস্ট ব্যবহার করে। কানাডার শক্তি সাময়িকভাবে অনেক বেড়ে যায়। শিরায় শিরায় খাঁটি শক্তি অনুভব করে কানাডা শ্যাডো নাইটকে এমন জোরে আঘাত করে যে মনস্টারটা একেবারে ধ্বংস হয়ে যায়। মনস্টার মারা যাওয়ার পর তার লোনাকে তার বোন সোরার কাছে ফিরিয়ে দেয়। যদিও তারা দেখতে একদম একই রকম, কিন্তু তাদের স্বভাব একদমই উল্টো। সোরা খুব শান্ত আর ভদ্র, অন্যদিকে লোনা অনেক বেশি খেলখেয়ামি আর রাফ। সোরা সিদ্ধান্ত নেয় যে তারা আর সেই গ্রামে ফিরবে না যারা লোনাকে বিপদে ফেলেছিল, কিন্তু তাদের যাওয়ার আর কোনো জায়গাও ছিল না। কানাডা তাদের নিজেদের পার্টিতে ইনভাইট করায়। রেন রাজি হয়, কিন্তু সে জোর করতে চায়নি, কারণ মানুষ আর ফেয়ারিদের মধ্যে পুরনো শত্রুতা আছে। তবে তারা রেনকে একজন ভালো মানুষ হিসেবে বিশ্বাস করে আর তাকে তাদের সাথে কন্ট্যাক্ট করার অনুরোধ করে। ফেয়ারিদের কিভাবে টিম করতে হয় সে বিষয়ে রেনের কোনো আইডিয়া ছিল না, তাই তাদের সাথে কন্ট্যাক্ট করাটা অনেক কঠিন ছিল। এই চেষ্টায় রেন প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু ফেয়ারিরা তাকে ধরে রাখে আর তাদের নতুন মাস্টারকে স্বাগত জানায়। কোয়েস্ট নেওয়ার মাত্র দুদিনের মাথায় রেন হিরোদের হাতে শিল্ড তুলে দেয়। হিরোদের সন্দেহ হয় যে রেন হয়তো নকল শিল্ড দিচ্ছে, তাই তারা ম্যাজিক দিয়ে এটা চেক করে আর অবাক হয়ে দেখে যে এটা সত্যি আসল। তারা রেনকে প্রতিশ্রুত 20 কয়েন দিয়ে দেয়। রেন যাওয়ার জন্য ঘুরতেই সেই টাকমাটা লোকটা তাকে আবার পার্টিতে জয়েন করতে বলে। অ্যারিয়স রেগে যায় যে তার পারমিশন ছাড়াই অন্য একজন রেনকে ইনভাইট করেছে। টাকমাথা লোকটা যুক্তি দেয় যে ডিমন কিংকে হারানোর জন্য তাদের রেনের সাহায্য লাগবেই। বাকি সদস্যরা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। টাকমাথা লোকটা ডিল ফাইনাল করার জন্য হাত বেরিয়ে দেয় আর রেনকে ভালো টাকা আর সম্মানের প্রতিশ্রুতি দেয়, কিন্তু রেন ভালো করে জানতো এরা বদলায়নি, তাই সে সোজা তাদের অফারটা রিজেক্ট করে দেয়। তার জন্য এর চেয়ে অনেক ভালো একটা পার্টি অপেক্ষা করছে। সে
চলে যাওয়ার পর বাকি সদস্যরা এই অপমানের জ্বালা মেটানোর জন্য তাকে গালাগালাজ করতে থাকে। অ্যারোস পেছনে দাঁড়িয়ে থাকে, তার মনে এখনো সেই হারের অপমান চলছে। সে মনে মনে রেনের উপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। বাইরে এসে সবাই মিলে ডিমন কিং এর লেজেন্ড নিয়ে আলোচনা করছিল। রেন জানায় যে ডিমন কিং এর কাছে সব মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, আর সে শত শত বছর ধরে মানুষদের দাস বানিয়ে রেখেছিল। কিন্তু প্রথম হিরো গডের কাছ থেকে তাকে হারানোর উপায় চেয়ে প্রার্থনা করে। গডরা তাকে নিজেদের ডিভাইন ব্লাড দেয়। এই রক্ত শরীরে থাকার কারণে সেই হিরো মানুষের লিমিট ক্রস করার ক্ষমতা পায়। তার ম্যাজিক আর শক্তি আনলিমিটেড লেভেলে বাড়তে থাকে। একসময় সে এতই শক্তিশালী হয়ে ওঠে যে সে ডিমন কিংকে হারিয়ে মানুষদের মুক্ত করে। কিন্তু ডিমন কিং এর ফিরে আসার ভয় এখনো আছে। তাই প্রতি প্রজন্মে হিরোদের একটাই মিশন থাকে, ডিমন কিংকে চিরতরে শেষ করা। যদি অ্যারোস এখন অনেক দুর্বল, কিন্তু একদিন সেও ডিমন কিংকে হারানোর মতো শক্তিশালী হবে। সোরা আর লোনা তখন পয়েন্ট আউট করে যে রেন এতগুলো আলটিমেট স্পিসিসের সাথে কন্ট্যাক্ট করার কারণে তার শক্তি সাধারণ মানুষের চেয়ে বহুগুণ বেড়ে গেছে, যেটা অনেকটাই হিরোদের সেই স্পেশাল ক্ষমতার মতো। তারা সবাই রেনকে ডিমন কিংকে হারানোর মিশনটা হাতে নিতে বলে। রেন স্বীকার করে যে পারলে সে এই কাজটা করতো, কিন্তু এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, তাই সে ভেবে দেখার জন্য একটু সময় নেয়। একদিন সবার মনে হলো রেনে ফাইট করার ক্ষমতা বাড়ানোর জন্য কিছু ভালো ইকুইপমেন্ট কেনা দরকার। সোরা লোনার জন্য এটাই ছিল প্রথম শহরে আর রাস্তায় হাঁটা। এত মানুষ দেখে তারা প্রথমে একটু ঘাবড়ে যায়, কিন্তু তানিয়া কানাডাকে লোকদের সাথে এত ভালোভাবে মিশতে দেখে তাদের ভয় কেটে যায়। তারা শহরের সবচেয়ে সেরা অস্ত্রের দোকানে যায়, যেখানে সব অস্ত্র বানায় এক বদমেজাজি ডোয়ার্ফ। রেন তাক থেকে একটা ডগার বাচ্চারা তুলে নেয়। সে বলে এটা চালাতে সে সবচেয়ে বেশি কমফোর্টেবল, কিন্তু ড্যাগারটা খাপ থেকে বের করার পর তার কাছে কিছু একটা অদ্ভুত লাগে। ঠিক তখন একটা হাসিমুখী যুবক ডোয়ার্ফের কাউন্টারে এক বেগ গোল রেখে তার সবচেয়ে সেরা অস্ত্রটা চায়। ডোয়ার্ফ অনেকগুলো একই রকম তলোয়ারের ভেতর থেকে একটা সুন্দর তলোয়ার তাকে দেয়। তলোয়ারটা লোক দেখে সেটা খুব খুশি হয় আর ধন্যবাদ দিয়ে চলে যায়। রেন ডোয়ার্ফের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কি সত্যি ওই লোকটাকে তার সেরা অস্ত্রটা দিয়েছে। সে আরো বলে যে যদিও তলোয়ারটা সোপেশ হিসেবে ভালো, কিন্তু ওই তলোয়ার আর এই দোকানে বাকি সব অস্ত্রে আসল লড়াইয়ের জন্য প্রয়োজনীয় একটা জিনিসের অভাব আছে। ডর্ফ কিছুক্ষণ তার দিকে রাগের চোখে তাকিয়ে থাকে, তারপরে হ হ করে হেসে ওঠে। সে স্বীকার করে যে ডিসপ্লেতে রাখা অস্ত্রগুলো একদমই সাধারণ, যেগুলো সে এক হাতে বানাতে পারে। সে বলে যে সবাই দোকানে এসে নিজের ক্ষমতা আর অস্ত্রের সাথে কম্প্যাটিবিলিটি না বুঝেই সবচেয়ে সেরা অস্ত্রটা চায়। তাই সে মনে করে তার সেরা অস্ত্রগুলোর জন্য একজন যোগ্য ক্রেতা থাকা উচিত। তার কাছে একটা আলাদা কালেকশন আছে, যেগুলো সে নিজের সবটুকু দিয়ে বানিয়েছে, কিন্তু যারা তার টেস্ট পাস করবে শুধু তারাই সেগুলো দেখতে পাবে। এই কথা বলে সে দারুণ চকচকে কিছু হাইগেট অস্ত্রের কালেকশন বের করে। সে রেনকে দেখে এতটাই ইমপ্রেস হয় যে সে রেনের জন্য একটা স্পেশাল অস্ত্র বানানোর অফার দেয়, কিন্তু তার কাছে প্রয়োজনীয় ম্যাটেরিয়াল নেই। সে জানায় যে পারফেক্ট অস্ত্র বানানোর জন্য তার অনেক মূল্যবান মিথ্রাল আকরিক দরকার, কিন্তু তাদের পারিবারিক মিথ্রাল মাইন থেকে হঠাৎ করেই মিথ্রাল আসা বন্ধ হয়ে যায়। এভাবে হঠাৎ সাপ্লাই বন্ধ হয়ে যাওয়াটা খুবই অদ্ভুত। তাই তার সন্দেহ হয় মাইনের ভেতর থেকে কোনো ঝামেলা হয়েছে। রেন তার পার্টি মাইনে গিয়ে তদন্ত করার অফার দেয়। খুশি আর ডর্ফ অফারটা অ্যাকসেপ্ট করে আর নিজের নাম জানায় গ্যান্টস। সে জিজ্ঞেস করে এই কাজের জন্য তারা কত টাকা রিওয়ার্ড চায়। রেন বলে যে সে শুধু গ্যান্টসের সেরা অস্ত্রটা চায়। এটাকে সেরা উত্তর মনে করে গ্যান্টস রাজি হয়ে যায়। অনেক লম্বা পথ হাঁটার পর তারা অবশেষে মিথ্রাল মাইনে পৌঁছায়। প্রথম দেখা জায়গাটা একদম পরিত্যক্ত মনে হচ্ছিল, তবু রেন সবাইকে লুকিয়ে থাকতে বলে, কারণ তার সন্দেহ ছিল ভেতরে হয়তো ইললিগ্যাল মাইনার বা অবৈধ খননকারী আছে। কারণ মিথ্রালের সাপ্লাই আস্তে আস্তে কমার বদলে হঠাৎ করে পুরোপুরি বন্ধ হওয়া যাওয়াটা স্বাভাবিক না। হঠাৎ করে একটা বড় পাখি তাদের মাথার উপর দিয়ে উড়ে যায় আর জোরে ডাক দেয়। রেনের সন্দেহ সত্যি প্রমাণ করে দুজন লোক খাত থেকে বেরিয়ে আসে ডাকের কারণ খুঁজতে। কানাডা তানিয়ার সাথে সাথে তাদের নক আউট করে দেয়, যার ফলে তাদের কাছ থেকে আর কোনো ইনফরমেশন বের করা সম্ভব হয় না। সোরা আর লোনা ম্যাজিক ব্যবহার করে লোকগুলোর মেমোরি চেক করার অফার দেয়। তারা দেখতে পায় যে মোট 7 জন অ্যাডভেঞ্চারার মিলে বেশ কিছুক্ষণ ধরে অবৈধভাবে মিথ্রাল চুরি করছে। কানাডা অবাক হয়ে ভাবে তার ধরা পড়লো কিভাবে। রেন উত্তর দেয় যে ওই পাখিটা হয়তো কোনো বিশ্রামের কন্ট্রোল করছিল, যে এই চোরদের দলেরই একজন। ভেতরে বাকি মাইনাররা সতর্ক হয়ে যায়, কারণ বাইরে যাওয়া দুজন এখন ফিরে নেই। রেনের পার্টি যে রাস্তা দিয়ে যাচ্ছিল চোরদের দলের মেজ সেখানে একটা ফায়ার স্পেল কাস্ট করে। লোনা আর সোরা একটা পাওয়ারফুল ব্যারিয়ার তৈরি করে সবাইকে বাঁচায়। বাকি কাজটা আলটিমেট স্পিসিসদের জন্য একদম ডাল ছিল। তারা সহজে অপরাধী অ্যাডভেঞ্চারারদের বন্দি করে ফেলে। রেন অন্য বিস্ট্রিমারকে ঘুষি মেরে সারেন্ডার করতে বলে, কিন্তু সে হার না মেরে তুড়ি বাজিয়ে একটা বেহেমত সমান করে। বেহেমত হলো একটা বীর এক মনস্টার। সাধারণত এদের টিম করা যায় না, কারণ মনস্টাররা জন্মগতভাবে মানুষদের ঘৃণা করে, কিন্তু এই বিস্ট্রিমার বেহেমতকে ছোটবেলাতেই টিম করেছিল, যার ফলে তার উপর মনস্টারটার কোনো রাগ ছিল না। বেহেমতের অ্যাটাকের কারণে মাইনের ভিতর কাঁপানো শুরু হয় আর মাইনটা ধসে পড়ার উপক্রম হয়। রেন ছাড়া বাকি সবাই বন্দি অ্যাডভেঞ্চারারদের নিয়ে বাইরে চলে যায় আর কানাডে রেনকে সাহায্য করার জন্য ফিরে আসে। প্ল্যান হলো রেন মনস্টারকে সামলাবে আর কানাডে ওই লোকটাকে ধরবে। লোকটি যদি বেহেমতকে অর্ডার দেওয়া বন্ধ করে তাহলে অ্যাটাকও থেমে যাবে। রেন বেহেমতের প্যাটার্ন বুঝে যায় আর তার সব অ্যাটাক ডজ করতে থাকে। খুব জলদি কানাডায় বিস্ট্রিমারকে ধরে ফেলে। রেন তাকে মনস্টারকে থামাতে বলে, কিন্তু সে রাজি হয় না। সে বলে তারা সবাই নাম মারা পর্যন্ত বেহেমত থামবে না। রেন তার বন্ধুদের কথা ভরসা রাখে যে সে সব বিস্ট্রিমারের চেয়ে শক্তিশালী। সে বেহেমতের মুখোমুখি দাঁড়ায়। সে নিজের
স্পেলের উপর পুরো ফোকাস করে আর লোকটার কন্ট্রোল ওভাররাইড করে মনস্টারের নতুন মাস্টার হয়ে যায়। এরপর বেহেমত রেনকে অ্যাটাক করা বন্ধ করে দেয়। রেগে গিয়ে লোকটা বেহেমতকে রেনে মারার জন্য চিল্লাতে থাকে। এর ফলে বেহেমত আনটেম্পড হয়ে যায় আর উল্টো লোকটাকে অ্যাটাক করে বসে। বাধ্য হয়ে রেন একটা বিশাল ফায়ারবল রিলিজ করে বেহেমতকে সাথে সাথেই মেরে ফেলে। এটা একটা দুঃখজনক ঘটনা ছিল, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। মাইনের বাইরে সব অ্যাডভেঞ্চারার তাদের অপরাধ স্বীকার করে। তাদের আসল উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া, কারণ তারা সবাই আগে গ্যান্টসের কাস্টমার ছিল। তাদের মনে হয়েছিল গ্যান্টস তাদের খারাপ অস্ত্র দিয়ে ঢুকিয়েছে, যেগুলো লড়াইয়ের জন্য কোনো কাজে আসেনি। গ্যান্টস যখন এই কথা জানতে পারে তার খুব গিল্টি ফিল হয়। সে বুঝতে পারে যে তার বানানো সব অস্ত্রে তার প্যাশন থাকা উচিত, যাতে সবাই সেটা দেখতে পায়। সে রেন আর বাকিদের ধন্যবাদ জানায় আর রেনকে জিজ্ঞেস করে সে কি অস্ত্র চায়। রেন একটা ড্যাগর আর একটা গন্টলেট চায়, আর গ্যান্টসের কানে কানে একটা স্পেশাল রিকোয়েস্ট করে। গ্যান্টস হাসি মুখে সেটা বানিয়ে দিতে রাজি হয়। এদিকে এরিওস তাদের পার্টি খালি থাকা বিস্টেমার পজিশনের জন্য অনেক অ্যাডভেঞ্চারের ইন্টারভিউ নিচ্ছিল, কিন্তু সে সবাইকে রিজেক্ট করে দেয়, কারণ কেউ রেনের সমান ছিল না। সে বাকি সদস্যদের আজকের মতো ছড়িয়ে দিয়ে দেয়। একজন সদস্য তাকে ভালো করে রেস্ট নিতে বলে, কারণ তার মিশন হলো ডিমন কিংকে হারানো। সবাই চলে যাওয়ার পর অ্যারিওস একা বসে একটা আংটি বের করে, যেটার চারপাশে একটা ডার্ক অরা বা অন্ধকার শক্তি ঘুরছিল। সে মনে মনে বলে যে তার বর্তমান মিশন হলো রেনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। একদিন রেন আর ফেয়ারি যমজ বোনেরা বাইরে হাঁটতে বের হয়। তারা খুব মজা করছিল। হঠাৎ সোনালী রঙের এক সুদর্শন লোক তাদের কাছে আসে আর মেয়েদের নাম জিজ্ঞেস করে। নাম বলার পর সে ঘোষণা দেয় যে মেয়েরা এখন থেকে তার। সোরা, লোনা আর রেন অবাক হয়ে যায় আর তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। লোকটা নিজের পরিচয় দেয় এডগার হিসেবে। সে হলো হরাইজন লর্ডের ছেলে। তার ভাবখানা এমন ছিল যেন এই নাম শুনলেই তার সাথে চলে যাবে। তারা যখন তাও রাজি হয় না, তখন এডগার তার গার্ডদের দিয়ে জোর করে তাদের তুলনায় সিদ্ধান্ত নেয়, কিন্তু রেন একাই সব গার্ডকে ধোলাই করে ফেলে। এরপর গার্ডরা চাওয়া দিকে ছড়িয়ে পড়ে আর সাধারণ মানুষদের দিকে তদারক করে। এডগার হুমকি দেয় রেন যদি সোরা লোনাকে তার হাতে তুলে না দেয় তাহলে সব মানুষদের মেরে ফেলা হবে। রেন বুঝতে পারছিল না কি করবে, কিন্তু সে নিজের প্রতি একটা নতুন অনুভূতি টের পায়। সে সেটার উপর ভরসা করে আর ফায়ারবল করে। একসাথে অনেকগুলো ফায়ারবল রিলিজ হয় আর সব গার্ডের উপর আশ্রয় পড়ে। এটা হলো ফেয়ারিদের একটা স্পেশাল স্কিল, কনজেক্টিভ ইনকান্টেশন। এর মাধ্যমে একটা স্পেল একসাথে অনেকবার কাস্ট করা যায়। সোরা ও লোনার সাথে কন্টাক্ট করার কারণেই রেন এই ক্ষমতা পেয়েছে। এডগার সেখান থেকে পালাতে বাধ্য হয়। সাধারণ মানুষেরা রেনকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ জানায়, কিন্তু তারা রেনকে হরাইজন শহর ছেড়ে অনেক দূরে যাওয়ার পরামর্শ দেয়, কারণ লর্ডের ছেলে হিসেবে এডগারের অনেক পাওয়ার আর ইনফ্লুয়েন্স আছে। সে নিজে খেয়ালখুশি মতো সাধারণ মানুষদের তুলে নিয়ে যায়, আর যেই তার বিরুদ্ধে যায় তাকে সে দুনিয়া থেকে সরিয়ে দেয়। বাড়ি ফিরে রেন আর যমজ বোনেরা কানাডাকে আর তানিয়াকে সব খুলে বলে, যারা এতক্ষণ ঘুমাচ্ছিল। তারা সবাই মিলে এই এডগার্ডকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কানাডা আর রেন নাইটদের অর্ডারে যায় কমপ্লেন করতে, কিন্তু নাইটরা তাদের কমপ্লেন রিজেক্ট করে দেয়। তারা বলে যে এটা খুব ছোটখাটো ব্যাপার, এই নিয়ে তারা মাথা ঘামাবে না। এতে প্রমাণ করে যে নাইটরাও দুর্নীতিগ্রস্ত আর লর্ডের ফ্যামিলির সাথে তাদের হাত মেলানো আছে। ফিরে আসার সময় তারা খেয়াল করে যে একজন নাইট তাদের ফলো করছে। সে নিজের পরিচয় দেয় স্ট্রেলা হিসেবে। সে হলো হরাইজনের নাইট অর্ডার্স এর ভাইস ক্যাপ্টেন। লর্ডের ফ্যামিলি নাইটদের দুর্নীতিগ্রস্ত করে তাদের আসল দায়িত্ব ভুলিয়ে দিয়েছে। এটা স্টেলা একদমই মেনে নিতে পারেনি। ক্যাপ্টেন গায়ালেট নিজেও এই দুর্নীতির অংশ। স্টেলা চায় নাইটদের আগে সম্মানজনক জায়গায় ফিরিয়ে নিতে, আর তার বিশ্বাস রেন আর কানাডায় যারা কিনা ইভান ফাং এর মতো ডাকাত দলকে হারিয়েছে তা তাকে সাহায্য করতে পারবে। রেন আনন্দর সাথে তার আইডিয়াটা অ্যাকসেপ্ট করে নেয়। স্টেলা আর রেনে পার্টি মিলে দুর্নীতিগ্রস্ত নাইটদের একেবারে ফাঁদে ফেলার জন্য একটা দাউন প্ল্যান করে। তারা একটা গুজব ছড়িয়ে দেয় যে শহরের বাইরের একটা গুদামে এমন কিছু প্রমাণ আছে যা নাইট আর লর্ডের ফ্যামিলির দুর্নীতি ফাঁস করে দেবে। ক্যাপ্টেন গায়ালেট আর অন্য দুর্নীতিগ্রস্ত নাইটরা সেটা চেক করার জন্য গুদামে যায়। তারা গুদামে ঢোকার সাথে সাথেই দরজা বন্ধ হয়ে যায়, আর সোরা আর লোনা ম্যাজিক দিয়ে দরজাটা সিল করে দেয়। রেন আর স্টেলা আগে থেকে ভিতরে উঁচুতে একটা জায়গায় দাঁড়িয়েছিল। সেখান থেকে রেন গ্যান্টিসের দেওয়া নতুন গন্টলেট ব্যবহার করে নাইটদের দিকে ম্যাজিক্যাল তীর ছুটতে থাকে। ক্যাপ্টেন গায়ালেট ছাড়া বাকি সব নাইটরা মাটিতে লুটিয়ে পড়ে। ক্যাপ্টেন তীরের ডিরেকশন ফলো করে আর রেন আর স্টেলাকে দেখতে পারে। স্টেলা একা তার সাথে ফাইট করতে চায় আর রেনকে পিছনে থাকতে বলে। গায়ালেট নিজের গায়ে জোর দিয়ে ফাইট করে আর স্টেলাকে তার বিরুদ্ধে যাওয়ার জন্য অপমান করতে থাকে, কিন্তু স্টেলা খুব জলদি আপার হ্যান্ড পেয়ে যায় আর গায়ালেটের গলা কেটে ফেলে। এদিকে এডগার্ড এসব খবর পেয়ে যায়। সে এতটা রেগে যায় যে সে শেল লেজওয়ালা একটা কিডন্যাপড মেয়েকে মারধর করতে শুরু করে। ঠিক তখন খোলা জানালা দিয়ে অ্যারিওস তার রুমে ঢোকে। সে জানায় যে সেও রেনকে ঘৃণা করে। সে এডগার্ডকে তার ডার্ক অর্ডার আংটিটা দেয় আর বলে যে এটার ভিতরে মৃত্যুর ক্ষমতা আছে। এডগার্ডকে এটা ব্যবহার করে রেনকে মেরে ফেলতে বলে। দুর্নীতিগ্রস্ত নাইটদের শেষ করার পর স্টেলা কিছু বিশ্বস্ত নাইট কানাডা আর তানিয়াকে নিয়ে লর্ডের ম্যানশনে যায়। তারা ভেতরে ঢোকার পারমিশন চায়, কিন্তু গার্ডরা তাদের ঘিরে ফেলে আর ফাইটের জন্য রেডি হয়। আসলে এই সামনাসামনি ঝামেলাটা ছিল একটা ডিস্ট্রাকশন, যাতে সোরা, লোনা আর রেন পিছনের দিক দিয়ে ম্যানশনে ঢুকে গিয়ে কিডন্যাপ হওয়া মানুষদের বাঁচাতে পারে। লোনা ম্যাটেরিয়াল সার্চ ব্যবহার করে আর কিডন্যাপকৃত
প্রকৃত মানুষদের ম্যাজিক্যাল পাওয়ার ট্রেস করে খুঁজে বের করে। তারা নিজের দিকে অনেকগুলো সিগন্যাল পায় যেটা বন্ধুদের কাছ থেকে আসছিল, কিন্তু লোনা উপরের দিকেও একটা খুবই শক্তিশালী ম্যাজিক্যাল প্রেজেন্স টের পায় যেটা একদমই তাদের লেভেলে। রেন সিদ্ধান্ত নেয় যে উপরের সিগন্যালটা চেক করবে আর যমজ বোনেরা বন্ধুদের খুঁজে তাদের টেলিপোর্ট করে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। রেন উপরের রুমে ঢুকে একটা অন্ধকার সেল দেখতে পায়। ভিতরে শেয়ালের কান আর 3টা লেজওয়ালা একটা ছোট মেয়ে ছিল। এটা হলো ড্যামেগর নামে একটা আল্টারনেটিভ স্পিসিস চিহ্ন। মেয়েটা খুবই দুর্বল আর অদ্ভুত দেখাচ্ছিল আর সারা গায়ে ছিল আঘাতের দাগ। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো মেয়েটা রেনকে দেখে ভয় কাঁপছিল। রেন শেলটা ভেঙে ফেলে আর ম্যাজিক দিয়ে তাকে হিল করে দেয়। কৃতজ্ঞতা মেয়েটা রেনকে জড়িয়ে ধরে আর নিজের নাম জানা নিনা। সে বলে যে এডগার তাকে ব্ল্যাকমেল করেই বন্ধু করেছে। এডগার হুমকি দিয়েছিল যে নিনা তার সাথে না আসলে সে নিনা গ্রামের নির্দোষ মানুষদের ক্ষতি করবে। রেন নিনার গলার কলারটা খোলার চেষ্টা করে, কিন্তু নিনা ভয়ে পিছিয়ে যায় আর বলে যে এটাতে একটা পাওয়ারফুল স্পেল দেওয়া আছে। রেন কলারের ম্যাজিকটা অ্যানালাইজ করে। সে বুঝতে পারে এটা আসলে টিমিং ম্যাজিকের মতোই, যার কাজ হলো কাউকে কন্ট্রোল করা। তাই সে নিজের ম্যাজিক দিয়ে এটা কন্ট্রোল ওভাররাইড করার চেষ্টা করে, কিন্তু এই প্রসেসে সে মারাত্মকভাবে ইলেকট্রিক শর্ট খায়। তবু সে ব্যথা সহ্য করে শেষমেশে কলারটা ভেঙে ফেলে। এদিকে তানিয়া আর কানাডা খুব সহজে গার্ডদের আটকে রাখছিল। গার্ডরা বুঝতে পারে যে তা টিকতে পারবে না, তাই তারা বেসমেন্ট থেকে বন্দীদের এনে হোস্টেজ বা জিম্মি করার প্ল্যান করে। ঠিক সেই মুহূর্তে লুনার সোরে সেখানে এন্ট্রি নেয় আর মাল্টি শট ফায়ারবল লঞ্চ করে। তারা আগে সব বন্ধুদেরকে নিরাপদ জায়গায় ছড়িয়ে নিয়েছিল। এর মানে হলো এখন কানাডা আর তানিয়া বন্ধুদের সেফটির কথা না ভেবেই ফুল পাওয়ারে অ্যাটাক করতে পারবে। 1 মিনিটের মধ্যে তার সব গার্ডকে শুয়ে দেয় আর রেনের সাথে যোগ দেয়। তারা সবাই মিলে নিনার সাথে খুব ভালোভাবে কথা বলে। রেন আর স্টেলা আলোচনা করেছিল যে লর্ডের দুর্নীতির প্রমাণ হিসেবে তারা কি ব্যবহার করতে পারে। ঠিক তখনই লর্ড ম্যানশন থেকে পালানোর সময় তাদের সামনে এসে পড়ে। স্টেলা তাকে সারেন্ডার করতে বলে, কিন্তু লর্ড রাজি হয় না। তাই রেন ম্যাজিক দিয়ে তাকে বেঁধে ফেলে আর তার মুখ বন্ধ করে দেয়। হঠাৎ এডগার রুমে ঢুকে আর আংটিটা ব্যবহার করে রেনের উপর ডেথ স্পেল কাস্ট করে। রেনের সামনে একটা গ্রিম রিপার বা মৃত্যুর দূত হাজির হয় আর সোজা রেনের বুকে আঘাত করে। ছাদ থেকে লুকিয়ে দেখা অ্যারিওস পাগলের মতো হাসতে থাকে। তার বিশ্বাস রেন অবশেষে মারা গেছে আর সে অন্ধকারে মিলিয়ে যায়। কিন্তু রেন নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। সে নিজে অবাক হয়ে ভাবে কি হলো। সবাই অবাক হয় যে রেন কিভাবে একটা এপিক লেভেলের ইনস্ট্যান্ট ডেথ স্পেল থেকে বেঁচে গেল। লুনা একটা রিস্কি টেস্ট করার জন্য রেনের উপর পয়জন গ্যাস স্পেল কাজ করে, কিন্তু সেটাও রেনে কোনো ক্ষতি করতে পারে না। এই পাগলামের পরীক্ষা থেকে প্রমাণ হয় যে ফেয়ারদের সাথে কন্ট্যাক্ট করার কারণে রেনের শরীর এপিক লেভেলের ম্যাজিক নলিফাই বা বাতিল করে দিতে পারে আর এইভাবেই সে ইনস্ট্যান্ট ডেথ ম্যাজিক থেকে বেঁচে যায়। এডগার্ড হতাশ হয়ে রেন আর তার বিজয়ী বন্ধুদের দিকে তাকিয়ে থাকে। আংটিটা এডগার্ডের নেগেটিভ ইমোশন শুষে নেয় আর তার ভেতরের থেকে একটা ডিমন বা শয়তান বেরিয়ে আসে। ডিমনটাকে দেখে রেনের হার্টবিট যেন থেমে যায়, কারণ এটা সেই একই ডিমন যে তার গ্রাম ধ্বংস করেছিল। বিশাল ডিমনটা ম্যানশন থেকে উড়ে চলে যায়, কিন্তু রেন বুঝতে পারে যে তার আসল টার্গেট হলো শহরের সাধারণ মানুষ। রেনের পার্টি ডিমনের পেছনে আর স্টেলা মানুষদের প্রোটেকশন দিতে থাকে আর নেনা ম্যানশনের সেফটিতে থাকে। ডিমনটা অনেক কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রমাণ হয় আর অ্যাটাকে কানাডা আর তানিয়া দুজনে আহত হয়। রেন বুস্ট ব্যবহার করে তাদের পাওয়ার বাড়িয়ে দেয়। তার ডিমনদের উপর অ্যাটাকের পর অ্যাটাক করতেই থাকে, কিন্তু তারকে একটা আছড়ও লাগে না। ডিমনটা বারবার মনস্টারদের দল সমন করে আর তাদের অ্যাটাক করতে থাকে। ডিমনটাকে হারানো প্রায় অসম্ভব মনে হচ্ছিল। হিরোদের পার্টি দূর থেকে দেখছিল কিভাবে হরাইজন শহর আগুনে পড়ছে। অন্য সদস্যরা সাহায্য করতে যাওয়ার কথা ভাবলেও অ্যারিওস তাদের আটকে দেয়। এদিকে গিল্ডের নাটালি শহরের সব অ্যাডভেঞ্চারকে জড়ো করে মনস্টারদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, আর গ্যান্টস তাদের সবাইকে নিজের সেরা অস্ত্রগুলো দেয়। অ্যাডভেঞ্চারদের সাহায্যে রেনের পার্টি মনস্টারদের সংখ্যা কমিয়ে আনে। সোরা লোনা স্টেলার সাহায্যে সাধারণ মানুষদের এক জায়গায় জড়ো করে যাতে তারা ম্যাজিক দিয়ে সবাইকে একসাথে নিরাপদ জায়গায় টেলিপোর্ট করতে পারে। প্রথমে মানুষজন টেলিপোর্টে পোর্টালে ঢুকতে ভয় পাচ্ছিল, কারণ যমজ বোনরা হলো ফায়ারের, কিন্তু কিছু মানুষ মেয়েগুলো করা ভালো কাজের কথা মনে করে আর তাদের উপর ভরসা রেখে পোর্টালে ঢুকে যায়। তাদের দেখা দেখি বাকি মানুষরাও পোর্টালে ঢুকে পড়ে। প্রথমবার টেলিপোর্টেশনের পর এক বিশাল মনস্টারের দল সেখানে হামলা করে। সোরা টেলিপোর্ট চালিয়ে যায় আর লুনা স্টেলা নার্ডদের সাথে মিলে মনস্টারদের অ্যাটাক আটকে রাখে। নিনা তখন দূর থেকে এসব ধ্বংসলীলা দেখছিল। তার ভেতরে একটা যুদ্ধ চলছিল যে সে কি এখনো লুকিয়ে থাকবে নাকি ফাইট করবে। অবশেষে নিনা রেনের কাছে দৌড়ে আসে আর বলে যে সে সাহায্য করতে চায়। সে তার ইনস্ট্যান্ট টেলিপোর্ট ক্ষমতা ব্যবহার করে রেনকে একদম ডিমনের কাছে নিয়ে যায়। তার অ্যাবিলিটি এতই ফাস্ট ছিল যে সে 1 সেকেন্ডের মধ্যেই রেনকে এক জায়গা থেকে অন্য জায়গায় জ্যাপ করে নিয়ে যেতে পারছিল, যার ফলে তার ডিমনের সব অ্যাটাক সহজেই ডজ করে ফেলে। রেন নিজের উপর বুস্ট ব্যবহার করে নিজের পাওয়ার বাড়িয়ে দেয়। সে পাওয়ার দিয়ে সে ডিমনকে ম্যাজিক দিয়ে বেঁধে ফেলে আর নিজের সবটুকু শক্তি দিয়ে ডিমনের মিলেনিয়াম মনস্টারগুলোর কন্ট্রোল ওভাররাইড করে ফেলে, যাতে তারা সবাই রেনের কথা শোনে। মিরাকলের মতো কাজটা হয়ে যায়। রেন মনস্টারগুলোকে ডিমনের দিকে ঘুরে তাকে অ্যাটাক করার অর্ডার দেয়। সবার সম্মিলিত অ্যাটাকে ডিমনটা একদম দেশে হারা পড়ে আর সবশেষ মারা যায়। বারবার টেলিপোর্ট করার কারণে ছোট্ট নিনা অনেক ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। তার উপর থেকে নিচে পড়ার আগে তানিয়া ওরে এসে তাদের বাঁচায়। আর এইভাবে রেনে পার্টি আর নাইটে মিলে ডিমনের বিরুদ্ধে একটা বিশাল
জয় পায়। অ্যাটাকের পর শহরের মানুষ খুব দ্রুত তাদের শহর আবার গড়ে তুলতে শুরু করে। ভাগ্যিস হরাইজনের অনেক বড় শহর, তাই তারা খুব জলদি আগের অবস্থায় ফিরে আসে। আর কানাডার অতি দানবীয় শক্তি কনস্ট্রাকশনের কাজে অনেক সাহায্য করে। স্টেলাকে অফিসিয়ালি হরাইজন ডিভিশনের নাইট অর্ডারের ক্যাপ্টেন বানানো হয় আর দুর্নীতিগ্রস্ত নাইটদের শাস্তির জন্য ক্যাপিটালে পাঠিয়ে দেওয়া হয়। তা নিয়ে এতদিন নিজের ড্রাগনের পরিচয় লুকিয়ে রাখলেও মানুষজন অনেক আগেই সেটা বুঝে গিয়েছিল। ফেয়ারি হওয়া সত্ত্বেও শহরবাসী সোরা আর লোনাকে আপন করে নেয়। তারা খুব সহজেই সুন্দরভাবে সবার সাথে মিশে যায়। পরে নিনা রিকোয়েস্টে রেন তার সাথেও কন্ট্যাক্ট করে আর নিনা তাদের পার্টির নতুন মেম্বার হয়ে যায়। রেনের এই অসাধারণ কাজের জন্য গিল্ড তাকে সোজা সি র্যাঙ্ক অ্যাডভেঞ্চার হিসেবে প্রমোশন করে দেয়। যেহেতু তাদের পার্টি এখন বেশ বড় হয়ে গেছে, তাই তারা তাদের হোম বেস হিসেবে একটা বাড়ি কেনে। অ্যাডভেঞ্চারের গ্রুপগুলোর জন্য এটা খুব কমন একটা ব্যাপার। পরে জানা যায় যে বাড়িটাতে ভূত আছে, কিন্তু তারা সেই ভূতের সাথে বন্ধুত্ব করে ফেলে আর তাকে পার্টি মেম্বার বানিয়ে নেয়। এদিকে হিরোদের পার্টি শহর থেকে ফ্রিতে রেশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের এই ব্ল্যাকমেলে কোনো কাজ আসে না। ডিমনের অ্যাটাকের সময় তারা কোনো সাহায্য না করায় সাধারণ মানুষ রেগে গিয়ে তাদের শহর থেকে তাড়িয়ে দেয়। রেনের পার্টি তাদের নতুন বাড়িতে একটা বিশাল ফিস্ট বা ভোজ আয়োজন করে। বন্ধুদের মাঝে রেন যে ভালোবাসা আর উষ্ণতা পাচ্ছিল সেটা তার কাছে একদম নতুন মনে হচ্ছিল। সে বুঝতে পারে নিজের গ্রাম আর বাবা মাকে হারানোর পর সে আর কখনো এমন ফিল করেনি। এই অনুভূতিতে তার চোখ দিয়ে পানি চলে আসে, কিন্তু তার বন্ধুরা তার চোখে পানি মুছে দেয় আর সবাই মিলে সেলিব্রেট করতে থাকে। রেন তার এই অসাধারণ সঙ্গীতের সাথে আরো অনেক অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছিল না। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।